আচ্ছা বলো তো, আমরা প্রতিদিন কথাবার্তায় যে বিভিন্ন ধরনের বাক্য ব্যবহার করি, এই বাক্যগুলি কত রকমের হয়? এদের চেনার উপায় কি? শিক্ষার্থী বন্ধু, আজকের এই ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বাক্য অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। বাক্য কত রকমের হয়, তাদের গঠন কি, তাদের চেনার উপায় কি। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে, যদি বাক্য সম্পর্কে সঠিক ধারণা না থাকে, তাহলে পরবর্তীতে যখন আমরা ভয়েস, নারেশন, জয়নিং, ডিগ্রি ইত্যাদি করতে যাব, তখন কিন্তু সমস্যা হবে। আর আমি তোমাদের আশ্বস্ত করছি, আজকের এই ক্লাসে আমি প্রতিটি বাক্যকে ধরে ধরে বেসিক টু অ্যাডভান্স বিস্তারিতভাবে আলোচনা করব। আমার বিশ্বাস, তোমরা যদি এই ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে নাও, তাহলে বিভিন্ন ধরনের বাক্য অর্থাৎ বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে তোমাদের আর কোনো রকম সমস্যা হবে না। তাহলে চলো, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনাটি শুরু করি আর বিষয়টিকে ভালোভাবে বোঝার চেষ্টা করি। কিন্তু তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, তোমরা যারা আমার এই ক্লাসটি দেখছো, যদি তোমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। তাহলে যখনই আমি এই ধরনের গুরুত্বপূর্ণ কোনো ক্লাস পোস্ট করবো, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে। রাইট? তাহলে চলো শুরু করা যাক। শিক্ষার্থী বন্ধু, সরাসরি বাক্যের শ্রেণী বিভাগে যাওয়ার আগে তোমাদের এই বাক্য সম্পর্কে বেসিক কয়েকটি কথা বলে দিই, তাহলে তোমাদের বিষয়টি বুঝতে আরো সুবিধা হবে। আমাদের জানা থাকতে হবে যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে যদি কোনো যুক্তিসঙ্গত অর্থ বোঝায়, তাহলে তাকে বাক্য বলে। যেমন, আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। এখানে তিনটি শব্দকে পাশাপাশি ব্যবহার করা হয়েছে এবং এর একটি যুক্তিসঙ্গত অর্থ আছে, আমরা ইংরেজি শিখি। রাইট? তাহলে আমরা এই তিনটি শব্দকে একত্রে একসঙ্গে একটি বাক্য বলবো। আচ্ছা, আমাদের আবার জানা থাকতে হবে যে এই বাক্যের দুটি অংশ হয়, দুটি পার্ট হয়, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট একে বাংলাতে উদ্দেশ্য বলে, আর প্রেডিকেট একে বাংলাতে বিধেয় বলা হয়। এটা মনে রাখা খুবই সহজ। আমাদের মনে রাখতে হবে, যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে, আর সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় অর্থাৎ সাবজেক্টকে বাদ দিয়ে বাক্যের যে অবশিষ্ট অংশ সেটিকে প্রেডিকেট বলা হয়। যেমন আমরা একটু আগে উদাহরণ দেখলাম, উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। কে শিখে? আমরা। তাহলে এখানে উই, আমরা, এটা সাবজেক্ট। আর উই বাদ দিয়ে বাক্যের যে বাকি অংশটি, এই যে লার্ন ইংলিশ, এটি হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। রাইট? এবারে এসো বাক্যের শ্রেণী বিভাগ, যে এই বাক্য কত রকমের হয়। শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে বাক্যকে দুভাগে ভাগ করা যায়, অর্থগতভাবে আর গঠনগতভাবে। অর্থগতভাবে বাক্য 5 ধরনের হয়। অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ, একে বাচ্চাদের বইয়ে স্টেটমেন্ট লেখা থাকে, অর্থাৎ বর্ণনামূলক বা বিবৃতিমূলক বাক্য। 2 নম্বর ইন্ট্রোগেটিভ বা কোশ্চেন, প্রশ্নমূলক বাক্য। 3 নম্বর ইম্পারেটিভ, আদেশমূলক বাক্য। 4 নম্বর অপটেটিভ, প্রার্থনামূলক বাক্য। এবং 5 নম্বর এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিষয়সূচক বা আবেগসূচক বাক্য। এই ছিল অর্থগতভাবে। আবার গঠনগতভাবে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: সিম্পল সেন্টেন্স, সরল বাক্য; কমপ্লেক্স সেন্টেন্স, জটিল বাক্য; আর কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। রাইট? আজকের এই ক্লাসে আমরা গঠনগতভাবে নয়, অর্থগতভাবে বাক্যের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। অর্থাৎ অর্থের দিক থেকে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, বর্ণনামূলক বা বিবৃতিমূলক; ইন্ট্রোগেটিভ, প্রশ্নমূলক; ইম্পারেটিভ, আদেশমূলক; অপটেটিভ, প্রার্থনামূলক; এবং এক্সক্লেমেটরি, বিষয়সূচক। এই 5 ধরনের বাক্যের আমরা বেসিক টু অ্যাডভান্স বিস্তারিতভাবে খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করব। রাইট? তাহলে চলো এক এক করে শুরু করা যাক। প্রথমে এসো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স একে ডিক্লারেটিভ সেন্টেন্সও বলা হয়। বাচ্চাদের বইয়ে স্টেটমেন্ট লেখা থাকে। আমাদের মনে রাখতে হবে, যে বাক্য দ্বারা কোনো তথ্য, কাজ, ঘটনা বা মতামত প্রকাশ করা হয়, সেই বাক্যকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। বোঝা গেল কি বললাম? যে বাক্য দ্বারা কোনো তথ্য, কোনো কাজ, কোনো ঘটনা, কোনো মতামত প্রকাশ করা হয়, এই বাক্যকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন, উই রিড ইংলিশ, আমরা ইংলিশ পড়ি। রাইট? অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা বলতে পারি উই আর স্টুডেন্টস, আমরা হই ছাত্রছাত্রী, এটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন কি? একে কিভাবে গঠন করব? তাহলে আমাদের মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন হচ্ছে এস প্লাস ভি প্লাস ও। অর্থাৎ এই বাক্যের শুরুতে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, শেষে অবজেক্ট বা অন্যান্য শব্দ থাকবে এবং শেষে ফুল স্টপ থাকবে। আচ্ছা, আমরা এর আগের ক্লাসে বাক্যের গঠন এটাই শিখেছিলাম। ইয়েস, এক্স্যাক্টলি, আমরা বাক্যের যে গঠন শিখেছিলাম, অ্যাকচুয়ালি সেই গঠনটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। রাইট? যেমন দেখো, দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এখানে লক্ষ্য করো, দে সাবজেক্ট, প্লে ভার্ব, আর ক্রিকেট অবজেক্ট। তাহলে এস ভিও, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ইয়েস, ইট ইজ অ্যাসার্টিভ সেন্টেন্স। আচ্ছা, শর্টকাটে চিনার উপায় কি? শর্টকাটে চিনার উপায় হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স সাবজেক্ট দিয়ে শুরু হয় এবং এই বাক্যের সাথে ফুল স্টপ থাকে। তাহলে যখনই আমরা দেখবো কোনো বাক্য সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, সেই বাক্যটিকে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বলে দিই। রাইট? আচ্ছা, এক্সেপশন, ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস যখনই আমরা দেখবো যে কোনো বাক্যের শুরুতে সাবজেক্ট আছে, আমরা সেই বাক্যটিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে দিই। বুঝতে পারলাম? ইয়েস। আচ্ছা, এবারে এই অ্যাসার্টিভ সেন্টেন্স আবার 2 ধরনের হতে পারে: অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, এবং নেগেটিভ, না বাচক।
যেমন দে প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁবাচক। আবার দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলে না, তাহলে এটা নেগেটিভ সেন্টেন্স, নাবাচক। রাইট? নাবাচক মানে সেই বাক্যটিতে নাবোধক কোনো শব্দ থাকবে, নো, নোট, নাথিং, নেভার, নেদার, নট অনলি, এই ধরনের কিছু না কিছু একটা শব্দ থাকবে। বোঝা গেল? তাহলে এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। আমাদের মনে রাখতে হবে, আমরা দৈনন্দিন জীবনে যত বাক্য ব্যবহার করি, বলি, পড়ি বা শুনি, তার শতকরা ৮০ থেকে ৯০ ভাগ বাক্যই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্সের 80 to 90% শিখে গেলাম। তাহলে বাকি 10 বা 20% যা থাকলো, চলো এবার সেটা ক্লিয়ার করি। নেক্সট হচ্ছে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য। একে বাচ্চাদের বইয়ে কোশ্চিন লেখা থাকে। খুবই সিম্পল। কাকে বলে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স? যে বাক্য দ্বারা কোনো কিছু জানতে চাওয়া হয় বা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বলে। যেমন, আর ইউ আ স্টুডেন্ট, তুমি কি একজন ছাত্র? আবার আমরা বলতে পারি, হোয়াটস ইউর নেম, তোমার নাম কি? তাহলে এই যে এখানে প্রশ্ন করা হচ্ছে বা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, এই ধরনের বাক্যগুলিকে আমরা ইন্ট্রোগেটিভ বা প্রশ্নমূলক বাক্য বলবো। আচ্ছা, আমাদের জানা থাকতে হবে যে এই প্রশ্নমূলক বাক্য আবার দু ধরনের হয়, ইয়েস নো কোশ্চেন এবং ডব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেন, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায়, অর্থাৎ ইয়েস বা নোতে দেওয়া যায়, তাকে ইয়েস নো কোশ্চেন বলে। আচ্ছা, এই ইয়েস নো কোশ্চেন কিভাবে তৈরি করব? তাহলে ইয়েস নো কোশ্চেন বাক্যের গঠন হচ্ছে প্রথমে অক্সিলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে অন্য কোনো শব্দ থাকলে সেটাকে লিখবো এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেমন, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? লক্ষ্য করো, এখানে ডু হেল্পিং ভার্ব, ইউ এটা সাবজেক্ট, তারপরে লাইক এটা মেন ভার্ব, আর টি এটা হচ্ছে অবজেক্ট, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন, এটা তো দেখতেই পাচ্ছ। রাইট? তাহলে এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন তৈরি করার গঠন। শর্টকাটে চেনার উপায় কি? যখনই দেখবে কোনো বাক্য হেল্পিং ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে বুঝে নিতে হবে সেটা ইয়েস নো কোশ্চেন। ক্লিয়ার? যেমন আরেকটি বাক্য দেখো, হি ইজ রিডিং ইংলিশ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সে ইংরেজি পড়ছে। এবার এই বাক্যটাকে যদি আমরা ইয়েস নো কোশ্চেনে রূপান্তরিত করি, তাহলে কিভাবে করব? আমরা কি বললাম? প্রথমে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে হি ইজ রিডিং ইংলিশ, এখানে হেল্পিং ভার্ব কে ইজ, তাহলে ইজকে আমরা সাবজেক্টের আগে করে দিব। তাহলে ইজ হি রিডিং ইংলিশ, শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে খুবই সহজ, শুধু হেল্পিং ভার্বকে সাবজেক্টের আগে ব্যবহার করতে হবে আর শেষে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিতে হবে, ইয়েস নো কোশ্চেন হয়ে যাবে। ক্লিয়ার? চলো এবার ডব্লিউএইচ কোশ্চেন। ডব্লিউএইচ কোশ্চেন অর্থাৎ এমন প্রশ্ন যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা নাতে দেওয়া যায় না, অর্থাৎ যে প্রশ্ন দ্বারা কোনো তথ্য জানতে চাওয়া হয়, এই ধরনের প্রশ্নগুলিকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। এদেরকে ডব্লিউএইচ কোশ্চেন কেন বলা হয়? কারণ এই ধরনের প্রশ্নগুলি যে শব্দ দিয়ে শুরু হয়, বেশিরভাগ ক্ষেত্রে তাদের আগে ডব্লিউএইচ ওয়ার্ড আছে বলেই এদেরকে ডব্লিউএইচ কোশ্চেন বলা হয়। আচ্ছা, তাহলে ডব্লিউএইচ কোশ্চেনের গঠন কি? ডব্লিউএইচ কোশ্চেনের গঠন ভেরি সিম্পল। আমরা ইয়েস নো কোশ্চেনে কি শিখলাম? সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব। এখানেও সাবজেক্টের আগে হেল্পিং ভার্ব থাকবে, কিন্তু হেল্পিং ভার্বের আগে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে। অর্থাৎ প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপর অন্য কোনো শব্দ থাকলে সেটা লিখবো, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। যেমন, হি উইল গো টু কলকাতা, সে কলকাতা যাবে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য। এবার এই বাক্যটাকে যদি আমরা ডব্লিউএইচ কোশ্চেন করি, তাহলে আমরা বলতে পারি, হোয়ার উইল হি গো। লক্ষ্য করো, হোয়ার ডব্লিউএইচ ওয়ার্ড, উইল এটা হেল্পিং ভার্ব, তারপরে হি এটা সাবজেক্ট, আর গো এটা হচ্ছে মেন ভার্ব, আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এই যে এই বাক্যটি, একে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলবো, কারণ এটা ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। রাইট? ডব্লিউএইচ ওয়ার্ড জানা আছে তোমাদের? লক্ষ্য করো স্ক্রিনে, এই যে তোমরা স্ক্রিনে শব্দগুলি দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। তোমাদের এগুলো নিশ্চয়ই জানা আছে, যদি না জানা থাকে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, পরে খাতায় লিখে নিও। স্ক্রিনশট নেওয়া হয়েছে। আবার কিছু শব্দ লক্ষ্য করো, এই যে এবারে তোমরা স্ক্রিনে যে শব্দগুলি দেখতে পাচ্ছ, এগুলিকে বলা হয় ডব্লিউএইচ ফ্রেজ। ফ্রেজ মানে যেটি দুই বা তার বেশি শব্দ নিয়ে গঠিত হবে এবং যাতে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, এ নিয়ে আমরা বিস্তারিত পরে আলোচনা করব। তোমরা এগুলিকেও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, কারণ ডব্লিউএইচ কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে তোমাদের এই ফ্রেজগুলিও কাজে লাগতে পারে। তাহলে আশা করি এতক্ষণে তোমাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, পরে এগুলিকে খাতায় নোটস করে নিও। রাইট? তাহলে ডব্লিউএইচ কোশ্চেন চেনার শর্টকাট উপায় কি? তাহলে আমাদের মনে রাখতে হবে যে যদি কোনো বাক্য ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, তাহলে তাকে আমরা ডব্লিউএইচ কোশ্চেন বলবো। বাকি এই প্রশ্নমূলক বাক্য কিভাবে তৈরি করতে হয়, এর এক্সেপশন ইত্যাদি ইত্যাদি বিস্তারিত আমরা পরে আলোচনা করব। রাইট? এই ইন্টারোগেটিভ সেন্টেন্সকে নিয়েই একটি বিস্তারিত আলোচনা করব, অ্যাডভান্স লেভেলের আলোচনা। আজকে শুধু আমি তোমাদের বাক্যগুলোর সঙ্গে পরিচয় করাচ্ছি। রাইট? তাহলে এই ছিল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নমূলক বাক্য। এবারে এসো ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য। চলো প্রথমে জেনে নিই আদেশমূলক বাক্য কাকে বলে। যে বাক্য দ্বারা কোনো আদেশ, অনুরোধ, উপদেশ, নির্দেশ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য বলে। আচ্ছা, কি কি বললাম? আদেশ, যেমন ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো, এখানে আদেশ করা হচ্ছে। আচ্ছা, তারপরে অনুরোধ, প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো, এখানে অনুরোধ করা হচ্ছে। আবার উপদেশ, যেমন ওয়ার্ক হার্ড টু সাকসিড, সফল হওয়ার জন্য কঠোর পরিশ্রম করো, তাহলে এখানে উপদেশ দেওয়া হচ্ছে।
আবার নির্দেশ, যেমন ওপেন ইউর বুক অ্যাট পেজ 20, তোমার বইয়ের 20 পেজটা খুলো, এখানে নির্দেশ দেওয়া হচ্ছে। আবার আমরা বলতে পারি ডোন্ট টাচ ইট, এটাকে স্পর্শ করো না, এখানে কোনো কিছু করতে নিষেধ করা হচ্ছে। তাহলে অল দিস সেন্টেন্সেস, এই যে বাক্যগুলো আমরা দেখতে পাচ্ছি, এই সব কটি বাক্য হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বা আদেশমূলক বাক্য, রাইট? আচ্ছা, আদেশমূলক বাক্যের গঠন কি? ভেরি সিম্পল। প্রথমে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট বা আদার ওয়ার্ডস থাকবে, আর শেষে ফুল স্টপ। যেমন বি কোয়াইট, শান্ত হও, ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। লক্ষ্য করো, ওপেন ভার্ব আর দ্য ডোর অবজেক্ট, শেষে ফুল স্টপ। আচ্ছা, শর্টকাটে চেনার উপায় কি? আমাদের মনে রাখতে হবে যে আদেশমূলক বাক্য সাধারণত ভার্ব ওয়ান অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হবে এবং এই বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। আবার আদেশমূলক বাক্য যদি নেগেটিভ হয়, নাবাচক হয়, অর্থাৎ যদি কোনো কাজ করতে নিষেধ করা হয়, তাহলে ওই ক্ষেত্রে বাক্যটি ডু নট বা ডোন্ট দিয়ে শুরু হবে। যেমন ডোন্ট টাচ ইট, ডোন্ট গো দেয়ার, রাইট? আবার যদি আদেশমূলক বাক্য দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা অনুরোধ করা বোঝায়, তাহলে ওই ক্ষেত্রে বাক্যটিতে প্লিজ বা কাইন্ডলি ব্যবহার করতে হবে। যেমন প্লিজ হেল্প মি, দয়া করে আমাকে সাহায্য করো। কাইন্ডলি ডু দিস, দয়া করে এটি করো। তাহলে এই ধরনের প্লিজ বা কাইন্ডলি থাকলে সেই বাক্য দ্বারা অনুরোধ বা রিকোয়েস্ট করা বোঝাবে, রাইট? তাহলে এই ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। এবারে এসো অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য। একে বাচ্চাদের বইয়ে প্রেয়ার লেখা থাকে। যে বাক্য দ্বারা প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ, মঙ্গল কামনা বা ইচ্ছা প্রকাশ করা হয়, সেই বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য বলে। আচ্ছা, কি কি বললাম? প্রথমে প্রার্থনা, যেমন মে ইউ সাকসিড ইন লাইফ, তুমি জীবনে সফল হও। আচ্ছা, দ্বিতীয়ত কি? আশীর্বাদ করা, যেমন মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার মঙ্গল করুক। আচ্ছা, অভিশাপ দেওয়া, যেমন মে ইউ নেভার ফাইন্ড পিস, তুমি যেন কখনো শান্তি না পাও। লক্ষ্য করো কত বড় অভিশাপ, রাইট? আবার মঙ্গল কামনাও হতে পারে, যেমন মে ইউর ড্রিমস কাম ট্রু, তোমার স্বপ্নগুলি যেন পূরণ হয়। আবার ইচ্ছা প্রকাশও হতে পারে, যেমন ইফ আই ওয়ার আ বার্ড, যদি আমি পাখি হতাম, উড়ে যেতাম তোমার কাছে, রাইট? আচ্ছা, তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, এখানে কি একটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে, ইচ্ছা প্রকাশিত হচ্ছে। আচ্ছা, তোমাদের আবার কারো মনে প্রশ্ন হতে পারে এখানে আই এর পরে ওয়ার কেন আসলো? দেখো, এগুলো অ্যাডভান্স আলোচনা, এইসব নিয়ে আমি পরে বিস্তারিতভাবে আলোচনা করব। আপাতত যেটুকু আলোচনা করা হচ্ছে তার দিকে ফোকাস করো, রাইট? এখন শুধু বাক্যগুলির পরিচয়টা করো। তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্সকে জেনে গেলাম। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সের গঠন কি? অপটেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে মে বা উইশ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে আদার ওয়ার্ডস অন্য কিছু থাকলে লিখবো এবং শেষে ফুল স্টপ। তবে মনে রাখতে হবে অপটেটিভ সেন্টেন্সের শেষে কিন্তু সাইন অফ এক্সক্লেমেশন, বিস্ময়সূচক চিহ্নও থাকতে পারে, রাইট? আচ্ছা, এরকমটা কেন? মানে বিস্ময়সূচক চিহ্ন তো বিস্ময়সূচক বাক্যে, মানে আবেগসূচক সেন্টেন্সে থাকবে, অপটেটিভে কেন? তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে যে অ্যাকচুয়ালি বাক্য 4 ধরনের হয়: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লেমেটরি। অপটেটিভ সেন্টেন্স কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সেরই একটা পার্ট, রাইট? ছাত্রছাত্রীদের সুবিধার্থে, আমাদের বোঝার সুবিধার্থে একে আলাদা করে বর্ণনা করা হয়েছে। যেহেতু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সেরই একটা অঙ্গ, ওই জন্য অপটেটিভ সেন্টেন্সে অনেক সময় সাইন অফ এক্সক্লেমেশন বা বিস্ময়সূচক চিহ্ন থাকতে পারে। বোঝা গেল? তাহলে শর্টকাটে চেনার উপায় কি? যখনই আমরা দেখবো কোনো বাক্য মে বা উইশ দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে, আমরা ওই বাক্যকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনামূলক বাক্য ধরে নেব। আই হোপ তোমাদের কাছে এই পয়েন্টটাও ক্লিয়ার হয়ে গেছে। এবারে এসো 5 নম্বর, এক্সক্লেমেটরি সেন্টেন্স, বিষয়সূচক বাক্য বা আবেগসূচক বাক্য, রাইট? চলো প্রথমে সংজ্ঞা জেনে নিই। যে বাক্য দ্বারা আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিষয়সূচক বাক্য বলে। যেমন হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ, কি আনন্দ, আমরা ম্যাচ জিতে গেছি। তাহলে ইট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। বা হাউ লাকি ইউ আর, তুমি কত ভাগ্যবান। তাহলে এগুলি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, এবারে এসো এক্সক্লেমেটরি সেন্টেন্সের গঠন, অর্থাৎ আমরা কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করতে পারি। সেক্ষেত্রে বন্ধু আমাদের জানা থাকতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে 3 ভাবে গঠন করা যায়। প্রথম হচ্ছে ইন্টারজেকশন ব্যবহার করি। আচ্ছা, ইন্টারজেকশন কি? ইন্টারজেকশন একটা শব্দ, এর পরের ক্লাসে কিন্তু আমরা শব্দ নিয়ে আলোচনা করব, রাইট? মানে পার্টস অফ স্পিচ। তাহলে ইন্টারজেকশন ওই শব্দগুলিকে বলা হয় যে শব্দগুলি আমাদের আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা প্রকাশ করতে ব্যবহৃত হয়। যেমন আনন্দ বোঝাতে হুররা, দুঃখের জন্য এলাস। এই যে স্ক্রিনে লক্ষ্য করো, এই যে স্ক্রিনে তোমরা বেশ কয়েকটি শব্দ দেখতে পাচ্ছ, এগুলি হচ্ছে ইন্টারজেকশন, রাইট? এরা বিভিন্ন ধরনের আবেগ বা অনুভূতি প্রকাশ করে। আসলে এক্সক্লেমেটরি সেন্টেন্স কি? যে বাক্য দ্বারা আমাদের ফিলিংস মানে অনুভূতি, ইমোশন, আবেগ এবং রিয়াকশন, প্রতিক্রিয়া প্রকাশ করা হয়, তাকেই তো এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। আর এই ইমোশন, ফিলিংস বা রিয়াকশন প্রকাশ করতে এই যে শব্দগুলি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই শব্দগুলি ব্যবহার করা হয়। আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। তাহলে চলো এবার আমরা মূল আলোচনায় ফিরে আসি। তো কি বলছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স ইন্টারজেকশন ব্যবহার করে তৈরি করা যায়। গঠন কি হবে? প্রথমে ইন্টারজেকশন, তারপরে আবেগসূচক চিহ্ন, আর তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট এবং শেষে ফুল স্টপ।
তোমরা এটাকে শর্টকাটে এভাবেও মনে রাখতে পারো যে প্রথমে ইন্টারজেকশন, তারপরে বিষয়সূচক চিহ্ন, আর তারপরে অংশটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? যেমন উদাহরণ লক্ষ্য করো, হুররা উই হ্যাভ অন দ্য ম্যাচ। লক্ষ্য করো, হুররা এটা ইন্টারজেকশন, তারপরে তোমরা যে চিহ্নটি দেখতে পাচ্ছ একে বিষয়সূচক চিহ্ন বলে, আর তারপরের অংশটা লক্ষ্য করো অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, রাইট? উই সাবজেক্ট, তারপরে হ্যাভ অন এটা ভার্ব, আর দ্য ম্যাচ এটা অবজেক্ট। তাহলে সিম্পলি প্রথমে ইন্টারজেকশন, তারপরে আবশ্যক চিহ্ন, আর তারপরে অংশটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এটা একটা পদ্ধতি। আচ্ছা, দ্বিতীয় নম্বর কি, আমরা হাউ দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে পারি। হাউ দিয়ে কিভাবে তৈরি করব? প্রথমে হাউ, তারপরে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। এই ক্ষেত্রে শেষে আবেগসূচক চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন ইউ আর ভেরি লাকি, তুমি খুব ভাগ্যবান, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, রাইট? এবার এই বাক্যটিকে যদি আমাদের এক্সক্লেমেটরিতে রূপান্তর করতে হয় তাহলে কি হবে? প্রথমে আমরা হাউ ব্যবহার করব, তাহলে হাউ। আচ্ছা, তারপরে অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ কে আছে? লাকি, তাহলে লাকি ব্যবহার করব। তারপরে সাবজেক্ট কে আছে? ইউ, তাহলে সাবজেক্ট ইউ ব্যবহার করব। আর তারপরে ভার্ব আর, আর শেষে আবেগসূচক চিহ্ন। তাহলে হাউ লাকি ইউ আর, তুমি কত ভাগ্যবান। বোঝা গেল? ইউ আর ভেরি লাকি অ্যাসার্টিভ, আর হাউ লাকি ইউ আর এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট? নাম্বার 3, হোয়াট। হোয়াট দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা যায়। হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে গেলে তার গঠন হবে প্রথমে হোয়াট, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, আর শেষে আবেগসূচক চিহ্ন। আচ্ছা, লক্ষ্য করো এই অ্যাডজেক্টিভ ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, কারণ অনেক সময় অ্যাডজেক্টিভ থাকে, আবার অনেক সময় অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, রাইট? উদাহরণ লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। ধরো, আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, এটি খুব সুন্দর ফুল, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার এই বাক্যটিকে যদি আমরা এক্সক্লেমেটরিতে রূপান্তর করি তাহলে কি হবে? আমরা প্রথমে হোয়াট ব্যবহার করব, তারপরে বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এ বিউটিফুল এখানে লাগাবো। এই যে এ ব্যবহার করা হলো, এটা পরবর্তীতে যে নাউন ব্যবহার করা হবে তার জন্য। এ আর্টিকেল, এই আর্টিকেলটি নাউনের জন্য ব্যবহৃত হয়েছে। তাহলে হোয়াট আ বিউটিফুল, তারপর কি আছে? ফ্লাওয়ার, তার ফ্লাওয়ার নাউন ব্যবহার করলাম। আর তারপরে সাবজেক্ট, সাবজেক্ট কি আছে এখানে? ইট, তো ইট বসিয়ে দিলাম। আর তারপরে ভার্ব ইজ। তাহলে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, এটি কত সুন্দর ফুল। তাহলে এই যে হয়ে গেল এক্সক্লেমেটরি সেন্টেন্স, রাইট? আচ্ছা, আরেকটা উদাহরণ লক্ষ্য করো, হি ইজ এ গ্রেট ম্যান। এবার এই বাক্যটিকে যদি আমরা এক্সক্লেমেটরি করি তাহলে কি হবে? প্রথমে হোয়াট, তারপরে আ ম্যান। লক্ষ্য করো এখানে কিন্তু এর পরে ডাইরেক্ট নাউন বসে গেছে, কোনো অ্যাডজেক্টিভ নেই। আর তারপরে হি, আর তারপরে ইজ। তাহলে হোয়াট আ ম্যান হি ইজ। অ্যাসার্টিভ কি ছিল? হি ইজ এ গ্রেট ম্যান। এক্সক্লেমেটরি কি হলো? হোয়াট এ ম্যান হি ইজ, রাইট? তাহলে এইভাবে আমরা হোয়াট দিয়েও এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যবহার করতে পারি। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে 3 ভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করা হচ্ছে, আমরা কোন ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? অর্থাৎ আমরা কখন ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স গঠন করব, আবার কখন হাউ আর কখন হোয়াট দিয়ে গঠন করব। তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আকস্মিক আবেগ, উচ্ছ্বাস, দুঃখ, বেদনা প্রকাশ করা হয়, ওই ক্ষেত্রে আমরা ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। আর যদি কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষত্ব, গুণ, অবস্থা বা কাজের মাত্রা বোঝানো হয়, ওই ক্ষেত্রে আমরা হাউ বা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব। যেমন লক্ষ্য করো, অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, হাই লোকটি আর বেঁচে নেই। তা লক্ষ্য করো এখানে এখানে কি একটা আবেগ, দুঃখ প্রকাশ করা হচ্ছে, রাইট? ওই জন্য আমরা এখানে ইন্টারজেকশন দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করলাম। কিন্তু যদি বলি তুমি কত ভাগ্যবান, তাহলে এখানে আমি একজন ব্যক্তির গুণ বা বিশেষত্ব প্রকাশ করছি, তাহলে আমরা এখানে কি বলবো? হাউ লাকি ইউ আর। লক্ষ্য করো এখানে হাউ দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করা হয়েছে। আশা করি বুঝে গেছে এই বিষয়টা। আচ্ছা, তোমাদের আবার মনে হতে পারে যে কোনো ব্যক্তি বা বস্তুর বিশেষত্ব বা গুণ বোঝাতে হাউ বা হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করতে হয়, কিন্তু কখন হাউ আর কখন হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করব? তাহলে শিক্ষার্থী বন্ধু, আমাদের মনে রাখতে হবে, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন থাকে, এ এন আর্টিকেল থাকে, তাহলে ওই বাক্যটির এক্সক্লেমেটরি হোয়াট দিয়ে করতে হবে। আর যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ বা এন না থাকে, তাহলে ওই বাক্যটির অ্যাসার্টিভ হাউ দিয়ে করতে হবে। যেমন লক্ষ্য করো, আমরা একটু আগেই দেখলাম ইউ আর ভেরি লাকি, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এই বাক্যটিকে যদি এক্সক্লেমেটরি করতে হয় তাহলে হাউ দিয়ে করব না হোয়াট দিয়ে করব? লক্ষ্য করো অ্যাসার্টিভ সেন্টেন্সটি এখানে কিন্তু এ এন নেই। আর আমরা কি জানলাম, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এ এন না থাকে তাহলে এই ধরনের বাক্যের এক্সক্লেমেটরি হাউ দিয়ে করতে হয়। তাহলে এর এক্সক্লেমেটরি আমরা কি দেখেছিলাম? হাউ লাকি ইউ আর। আবার আরেকটি বাক্য লক্ষ্য করো, হি ইজ এ গ্রেট ম্যান, এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। লক্ষ্য করো এই বাক্যে কিন্তু এ আছে, রাইট? হি ইজ আ গ্রেট ম্যান। তাহলে এই বাক্যটিকে যদি এক্সক্লেমেটরি করতে বলে তাহলে আমরা কিভাবে করব? আমরা হোয়াট দিয়ে শুরু করব, হোয়াট এ ম্যান হি ইজ। আশা করি এই বিষয়টিও পরিষ্কার হয়ে গেছে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আরেকটু ব্যাক করে আরেকবার শুনে নিবে, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের আরেকটা পয়েন্ট মনে রাখতে হবে, হোয়াট দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি করার সময় অনেক ক্ষেত্রে সাবজেক্ট আর ভার্বের উল্লেখ থাকে না।
যেমন হোয়াট এ ম্যান, লক্ষ্য করো এখানে হোয়াট এ ম্যান, সাবজেক্ট ভার্ব কিছু নেই, রাইট? এমনটা হতে পারে। তাহলে এই বাক্যটি কিন্তু ভুল নয়, ইট ইজ অলসো কারেক্ট। আসলে এই বাক্যটি ছিল হোয়াট এ ম্যান হি ইজ। তাহলে যদি এই ধরনের বাক্য থাকে যেখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট বা ভার্ব নেই, তাহলে ওখানে প্রসঙ্গ অনুসারে হি ইজ, সি ইজ, ইট ইজ এগুলি ধরে নিতে হবে, রাইট? আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্সও তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, হিয়ার ইজ দ্য এন্ড অফ টুডেজ ডিসকাশন। আই হোপ যে তোমরা বিষয়টি ভালোভাবে বুঝে গেছো, তোমাদের বিভিন্ন ধরনের বাক্য সম্পর্কে সঠিক ধারণা চলে এসেছে। যদি বিষয়টি এখনো পরিষ্কার না হয়, তাহলে ক্লাসটিকে আরেকবার সময় করে দেখে নিও। আশা করি তোমাদের সব ডাউট, সব ধারণা পরিষ্কার হয়ে যাবে। তারপরেও যদি কোনো সন্দেহ থেকে যায়, তাহলে কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসে তোমাদের সন্দেহ দূর করার। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে, যদি হেল্পফুল মনে হয়, যদি মনে হয় যে কিছু শিখতে পেরেছো, তাহলে যারা এখনো ভিডিওটি লাইক করোনি, লাইক করে দিও। বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওটিকে শেয়ার করবে, তারাও যেন বিষয়টি জানতে পারে। এই ধরনের ইনফরমেটিভ ক্লাস নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও। Right? So meet you soon in the next class. Till then, be happy, take care of yourself. Keep watching and keep learning English. Happy learning.